আজকে নতুন চ্যাপ্টার আলোর প্রতিসরণ এটা শুরু করছি। তো আগের চ্যাপ্টারে ছিল আলোর প্রতিফলন, প্রতিফলনের ধর্ম আমরা সব জেনেছি। এবারে আলোর আরেকটা নতুন ধর্ম হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ মানে কি? মানে আলো একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে আস্তে আস্তে দ্বিতীয় একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে। ধরো আলো বায়ু থেকে এলো, আস্তে আস্তে জলে প্রবেশ করছে, বা বায়ু থেকে কাঁচ, বা জল থেকে কাঁচ, বা কাঁচ থেকে জল। এই যে দুটো ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলো যখনই প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, তখন এই দ্বিতীয় মাধ্যমে আলোর গতির অভিমুখের দিক পরিবর্তন ঘটবে। কীরকম? প্রথম মাধ্যম যে কোনো একটা বায়ু টায়ু যা খুশি হতে পারে, আর এটা হচ্ছে তৃতীয় মাধ্যম। দুটো মাধ্যম, প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে যখন আসবে, এই দুটো মাধ্যমে এটাকে বলা হয় বিভেদ তল। মানে এর উপরে বায়ু আছে, ধরো নিচটায় জল, তাহলে বায়ু আর জলের সংস্পর্শ তলটাকে বলা হয় দুই মাধ্যমের বিভেদ তল। তখন আলো দেখো এক মাধ্যম দিয়ে যদি আসে, সে সোজা যাবে, কিন্তু যখন দ্বিতীয় একটা মাধ্যমে প্রবেশ করবে, তখন দ্বিতীয় মাধ্যমে কি হবে? আর এই সোজা না গিয়ে আলোর গতির অভিমুখের দিক পরিবর্তন ঘটে যাবে। কোন দিকে দিক পরিবর্তন হবে? তার জন্য আমাকে কি করতে হবে? এই দুই মাধ্যমের বিভেদ তলে যে বিন্দুতে আলো রশ্মিটা আপতিত হলো, ধরো এই হচ্ছে আপতিত রশ্মি, আর ওটা হচ্ছে আপাতন বিন্দু। এই আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর আমাকে একটা লম্ব টানতে হবে, এটাকে বলা হয় অভিলম্ব। তো দ্বিতীয় মাধ্যমে আলো কি হয়? হয় অভিলম্বের দিকে আসবে, নতুবা অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ দিক পরিবর্তন ঘটবে। তো কোন দিকে যাবে, কোন দিকে বিক্ষেপ ঘটবে? তাহলে আমাকে জানতে হবে দুটো মাধ্যমের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে একটা মাধ্যম লঘু হবে, একটা ঘন হবে। ধরো লঘুতর মাধ্যম আর ঘনতর মাধ্যম। লঘুতর মাধ্যম কাকে বলবো? না, যে মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি সেটা লঘুতর হবে, আর যে মাধ্যমে আলোর বেগ কম হবে অপর মাধ্যমের সাপেক্ষে, সেটাকে বলবো ঘনতর মাধ্যম। যদি আমি এটা ধরো বায়ু মাধ্যম নিই, উপরটা প্রথম মাধ্যমটা ধরো বায়ু নিলাম, এটা জল নিলাম, জল, আমরা জানি বায়ু মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগ জলের তুলনায় বেশি, আর জলের মধ্যে যখন আলো প্রবেশ করবে আলোর বেগ কম। সেই জন্য বায়ুটা হয়ে গেল এখানে, যেহেতু বেগ বেশি, সুতরাং এটা হচ্ছে লঘুতর মাধ্যম, আর দ্বিতীয় মাধ্যমটা হবে ঘনতর মাধ্যম। এখানে বায়ুর বেগ বেশি তাই ঘন মাধ্যম, ঘন। এখানে বায়ুর বেগ কম তাই লঘু। আর তাহলে এখানে এক্ষেত্রে ছবিটা কেমন হবে? এই অভিপ্রতিসিত রশ্মিটা হবে অবিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ ঘন মাধ্যমে যদি আসে, লঘু থেকে যদি ঘন মাধ্যমে আসে, তাহলে আলোক রশ্মিটা কোন দিকে বাঁকবে? অভিলম্ব, এটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, মানে ওই দিকে না গিয়ে এই দিকে বেঁকে যাবে, অর্থাৎ ডেল্টা কোণে সরে যাবে। এই ডেল্টা কোণটাকে বলা হয় চ্যুতি কোণ, আর এটাকে বলবো তখন ওবি রশ্মি। ঠিক আছে? তাহলে হয়ে গেল এ ও এন, এই কোণটাকে বলবো আপাতন কোণ আই, আর অভিলম্বের সঙ্গে প্রতিসিত রশ্মির যে কোণ করছে এটাকে বলা হয় প্রতিসরণ কোণ আ। ওকে? তাহলে কত কোণে বেঁকে গেল? চ্যুতি কোণ কত হবে? এইটা আয়, মানে বুঝতে পারছি এটা পুরোটা আয় হবে, বিপরীত কোণ এইটার সঙ্গে এটা আয়, আয় থেকে আর বাদ দাও, এটা আয় মাইনাস আর হচ্ছে চ্যুতি কোণ, এত কোণে বেঁকে যাবে। তাহলে আলো রশ্মি এক মাধ্যম থেকে লঘুতে ঘনতে গেলে প্রতিসিত রশ্মি কি হবে? অভিলম্বের দিকে, ঘন মানে কাছে, তার কাছে চলে আসবে,
এটা আমরা জানি, এই পর্যন্ত তোমরা এইটা করেছো। উল্টোটা যদি হয়, অর্থাৎ আলো যদি ঘন থেকে লঘুতে যায়, উল্টোটা হয়, অর্থাৎ এইটা ঘনতর মাধ্যম, নিচটা উপরটা লঘুতর আছে, আলো ঘনতর থেকে লঘুতর দিকে যায়, তাহলে এখানে আমাকে অবিলম্বটা টানতে হবে আগে দুই মাধ্যম বিভেদ তলের উপর। এটা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে। এ ও আপতিত রশ্মি, তাহলে কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে না গিয়ে রশ্মিটা কি হতো, এই দিক দিয়ে আসছিল, সোজা না গিয়ে একটু বেঁকে যাবে। কতটা কোণে? এই দিকে বেঁকে গেলে এই দিকে আলটিমেটলি রশ্মিটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে আপাতন কোণ কোনটা হবে? আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ সেটাকে আপাতন কোণ আই বলবো, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর বলবো এটা। কিন্তু দেখো, তো আলটিমেটলি এই দিকে না যাওয়ার কথা, একটাই মাধ্যমে সোজা যেত, এখন ওবি এই পথে যাচ্ছে, ঠিক আছে, এই ও থেকে ওবি এই পথে যাচ্ছে, তাহলে কতটা কোণে বেঁকে গেল? অবিলম্ব থেকে এই কোণে বেঁকে গেল, এটা তার চ্যুতিকোণ ডেল্টা। তাহলে এখানে চ্যুতিকোণ ডেল্টা সমান কত হবে? এটা আই হলে এইটাও দেখো আই হচ্ছে, এইটা বিপরীত কোণ, তাহলে আর থেকে আই বাদ দিলে এটা হবে আর মাইনাস আই, অর্থাৎ চ্যুতিকোণটা হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, ঠিক আছে। তাহলে ঘন থেকে লঘু উপর হালকা, অবিলম্ব থেকে দূরে সরে যাবে রশ্মিটা, আর ঘন মাধ্যমে এলে অবিলম্বের দিকে বাঁকবে, এই হচ্ছে প্রতিসরণ। তাহলে এই যে ঘটনা, আলো রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে দ্বিতীয় মাধ্যমে আলোর যে বেঁকে যাচ্ছে, অর্থাৎ দিক পরিবর্তন হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। ওকে, এবারে আমরা একটু আলোচনা করব প্রতিসরণের দুটো সূত্র আছে। এক নম্বর সূত্র হচ্ছে, আমরা জানি প্রতিফলনের সূত্রের মতনই আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অবিলম্ব তিনটে একই তলে থাকবে। এখানে বোর্ডের তলে আছে, অসুবিধা নাই। প্রথম সূত্র মেন হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, ধর এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, ঠিক আছে, এটাও তাই, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যমটাকে লঘু মাধ্যম ধরছে, দ্বিতীয় মাধ্যমটা ঘন মাধ্যম ধরছে। তাহলে আমরা বলবো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, প্রথম মাধ্যমে আপাতন কোণের সাইন মানে সাইন আই, এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন আর, এই দুটোর অনুপাত ধ্রুবক হবে। তবে দুটো নির্দিষ্ট কন্ডিশন আছে, দুটো নির্দিষ্ট মাধ্যম হতে হবে এবং একটা নির্দিষ্ট বর্ণের আলো ফেলতে হবে। দুটো নির্দিষ্ট মাধ্যমে এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই ধ্রুবক রাশিকে কি বলবো? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে আসছে, তাহলে প্রথম মাধ্যমের কোণের সাইন আর দ্বিতীয় মাধ্যমের কোণের সাইন অনুপাতটাকে কি বলবো? 1/2, মানে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে। এইখানে কি হবে? এখানে আলো দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে যাচ্ছে, তাহলে এখানে আপাতন কোণ কোনটা? সাইন আই। আর প্রতিসরণ কোণ হচ্ছে আর, তার সাইন, এটা সাইন আর, এরও অনুপাতটা ধ্রুবক হবে। কিন্তু এখানে আলো ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাই তো? তাহলে ঘন মাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক 2μ1 হলো। তাহলে যে আপাতন কোণের সাইন, তাহলে আপাতন কোণের সাইন যেটা হবে সেই মাধ্যমের সাপেক্ষে, এখানে আপাতন কোণটা কোথায় আছে? দ্বিতীয় মাধ্যমে, ভালো করে বুঝুন। তাহলে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে 2μ, যার সাপেক্ষে সেই মাধ্যমেরটা বাম দিকে নিচে একটু লিখব, আর যা প্রতিসরাঙ্ক হবে সেটা ডান দিকে একটু নিচে লিখব।
হলো 2 মিউ 1, 1 মিউ 2, 2 মিউ 1। এইখানেও একই জিনিস, এখানেও যদি আমি ধরো আলো রশ্মির গতিপথ প্রত্যাবর্তনশীল, আলো রশ্মি এই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে আসবে, উল্টোটা হতে পারে। যদি আমি আলোকে এই দিক দিয়ে পাঠাই তাহলে আলো এই দিক দিয়ে যাবে, তখন এটা আপাতন কোণ হবে। তাহলে এইখানে আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, এইটা আপাতন কোণ হলে তাহলে এটা প্রতিসরণ কোণ হবে। তাহলে আপাতন কোণের সাইন, এটা কোন মাধ্যমে আছে? দ্বিতীয় মাধ্যম, তখন হবে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে এই দুটো গুণ করে দেখো, 1 মিউ 2 গুণিত 2 মিউ 1, দুটো গুণ করলে 1 হচ্ছে, কাটাকাটি করে দেখো হয়ে যাচ্ছে 1। অতএব বলতে পারি 1 মিউ 2 সমান 1/2 মিউ 1। ক্লিয়ার? এই ব্যাপারগুলো আগে ভালো করে মাথায় ঢুকাতে হবে। এইখানেও দেখো এই লেখচিত্র দেখো তাই আছে। এই লেখচিত্রে আছে আমি কি করেছি, আলো এই দিক দিয়ে ঘনত্ব উঠে যাচ্ছে, এখানে আমি যদি উল্টোটা করি, ধরো আলো এই মাধ্যম দিয়ে লঘু মাধ্যম দিয়ে আলো দিয়ে এসে তার ঘন মাধ্যম এইভাবে যাবে, অর্থাৎ এই পথে আলো পাঠালে কি হবে, আলো এইভাবে যাবে, তখন এটা আপাতন কোণ হবে, কারণ আলো দিকে পড়ছে, তখন এটা আপাতন কোণ। এখানে আপাতন কোণের সাইন আর নিচেরটা প্রতিসরণ কোণ। আপাতন কোণ আছে কোন মাধ্যমে? 1 নম্বর মাধ্যম, তাহলে 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর মাধ্যমে প্রতিসরণ কোণ। তাই এই ছবিতে sin r বাই sin i সমান 1 মিউ 2 লিখব। আবার উল্টোটা যদি এই দিকে আলো যায় তাহলে sin i বাই sin r করলে 2 মিউ 1। তার মানে এই কোণটা যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের সাপেক্ষে। তাহলে এখানে i কোণটা কোন মাধ্যমে আছে? 1 নম্বর মাধ্যমে, সরি 2 নম্বর, তা 2 নম্বরের সাপেক্ষে। এখানে তো 8টা কোন মাধ্যমে আছে? লঘু মাধ্যম 1 নম্বর, তাহলে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বর। এইখানে আইটা দেখো কোন নম্বরে আছে? 1 নম্বর, তাহলে 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর। এইখানে 8টা কোন মাধ্যমে আছে? দ্বিতীয় 2 নম্বর মাধ্যম, তো 2 নম্বর সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরণ। এই দুটো গুণ করে দেখো, 1 মিউ 2 গুণিত 2 মিউ 1 গুণ করে দেখো, কাটাকাটি করলে 1 হবে। অর্থাৎ এখানেও বলতে পারি 1 মিউ 2 সমান 1/2 মিউ 1। একই জিনিস চলে আসছে। একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো ছবিগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এইগুলো দিয়ে অনেক অঙ্ক আছে। এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক অর্থাৎ এটা স্নেলের সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। স্নেলের সূত্র অনুযায়ী দুটো সাইন অনুপাত ধ্রুবক, এই ধ্রুবক রাশিটিকে প্রতিসরাঙ্ক বলা হয়। এবার প্রথম এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যম প্রতিসরাঙ্ক, সেই জন্য এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর একটা প্রতিসরাঙ্ক আছে, যদি প্রথম মাধ্যমটা যদি বায়ু হয়, এই ছবি অনুযায়ী বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যম থেকে আলো যদি কোনো মাধ্যমে প্রবেশ করে, এটা হচ্ছে তো, এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, ধর আমি নিচেরটাই মুছে দিলাম। এটা ধর এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম থেকে আলো ধরো জলে প্রবেশ করছে, তাহলে শূন্য মাধ্যমে সব আলো প্রবেশ করলে শূন্য মাধ্যমে আলো বেশি, সবচেয়ে বেশি আমরা জানি জল, তাই এটা লঘু মাধ্যম, এটা ঘন, ঘন বিলম্বের দিকে মানবে, তখন এটা আয় হলো, এটা চাপ, এটা আপাতন কোণ। এবারে দেখো শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হবে পরম প্রতিসরাঙ্ক। এটা আপেক্ষিক হলো, এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। এটা বলে জল আছে, তার জলের পরম প্রতিসরাঙ্ক মানে মিউ জি, জি ফর গ্লাস, জলের পরম প্রতিসরাঙ্ক, জি ফর গ্লাস। নিশ্চয়ই প্রত্যেকে আলো শূন্য মাধ্যম সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যম, আলো আসলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, বর্তমানে বায়ু মাধ্যম বলে, কিন্তু সংজ্ঞা বললে আমরা শূন্য মাধ্যম বলবো। শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন আলো অন্য কোনো মাধ্যমে প্রবেশ করবে তখন শূন্য মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমে কোণের সাইন, শূন্য মাধ্যমে কোণ কত আই তার সাইন, এবং জলের মাধ্যমে কোণের সাইন অনুপাত থেকে বলবো পরম প্রতিসরাঙ্ক। এখানে শূন্য মাধ্যম মানে 0 মিটার 0 মিউ জিও লিখতে পারি, অথবা বায়ু যদি হলে a মিউ জিও লিখতে পারি, অথবা শুধু মিউ জিও লিখতে পারি। বাম দিকে কিছু না থাকলে বুঝে নেবো এটা পরম প্রতিসরাঙ্ক।
ভালো করে বুঝো। এইগুলো হলে কি বলবো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কারণ 1 নম্বর মাধ্যম বা 2 নম্বর মাধ্যম যাদের সাপেক্ষে সেইটা বায়ু বলে বলা নেই, কিন্তু এইটা মানে বুঝবো অবশ্যই বায়ু থেকে বা শূন্য মাধ্যম থেকে আলোটা আসছে, তার সাপেক্ষে জলের মধ্যে আলো ঢুকছে, তাই জলের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে। যদি ধরো এটা কাঁচ থেকে আলো যদি জলে আসে, তাহলে কাঁচ সাপেক্ষে জলের, তখন আর পরম হবে না, তখন যাবে যে দুটো আলাদা আলাদা মাধ্যম, এখানে কোথাও শূন্য মাধ্যম সাপেক্ষে নেই, তখন সেটা যাবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তখন লিখব কাঁচ সাপেক্ষে জি মিউ, জলের জি মিউ ডাব্লিউ। কাঁচ সাপেক্ষে তার মানে কি, তার কাঁচ সাপেক্ষে হচ্ছে তাহলে কাঁচ মাধ্যমে যে কোণে থাকবে তার সাইন, তখন যাবে কাঁচ মাধ্যম, সাইন অফ কাঁচ মাধ্যম। তখন হয়ে যাবে এটার ক্ষেত্রে ছবিটা হবে, এটা কাঁচ থেকে আলো জলে ঢুকছে, জল, তখন কাঁচ মাধ্যমে কোণের সাইন কত আয় ধরেছি, তাহলে সাইন আয় বাই জলের কোণ হচ্ছে আর, তার সাইন আর। বুঝেছ? এই হচ্ছে, এগুলো তো আপেক্ষিক, কিন্তু এটা হচ্ছে শূন্য মাধ্যম থেকে আলো এসছে, এটা পরম প্রতিসরাঙ্ক। এই হচ্ছে ব্যাপার। তাহলে দু ধরনের প্রতিসরাঙ্ক আছে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক। এইগুলো একটু তোমরা দেখে নেবে। ওকে। আবার কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ককে আবার এইভাবেও লেখা যায়, পরম প্রতিসরাঙ্ককে আবার আলোর বেগের অনুপাত রূপে লেখা যায়, দুটো মাধ্যমে আলোর বেগ। যদি জলের পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে উপরটা আমি ধরে নিচ্ছি কি আছে, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে আলোর বেগকে সবসময় সি ধরা হয়, আর জলের মধ্যে আলোর বেগকে ভি ধরছে। তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ শূন্য মাধ্যম থেকে আলো এসছে, তাই শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলের মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে। পরম প্রতিসরাঙ্ক কার, জলে, কার সাপেক্ষে না, যেহেতু পরম বলেছি, পরম মানে শূন্য মাধ্যম সাপেক্ষে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগটা আগে হবে বাই জলে, জলে বা অন্য কোনো মাধ্যমে আলোর বেগ। যেহেতু সিটা সবসময় ভি এর থেকে বড়, শূন্য মাধ্যম আলোর বেগই সবচেয়ে বেশি অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের তুলনায়, তাই যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বেশি হবে। পরম প্রতিসরাঙ্ক, নট আপেক্ষিক, পরম প্রতিসরাঙ্কের মান সবসময় একের থেকে বেশি হবে। যেমন জলের পরম প্রতিসরাঙ্ক যেমন 1.33, অর্থাৎ জলে আলোর বেগ কাঁচের তুলনায় 1.33 গুণ কম হলো। কিন্তু যদি আমি আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলি, সেইটার ক্ষেত্রে কি হবে, ধরো 1 নম্বর মাধ্যমে আলোর বেগটাকে আমি ধরে নিচ্ছি, 1 নম্বর মাধ্যমে আলোর বেগটাকে, এখানে আলোর বেগটাকে v1 ধরছি, আর 2 নম্বর মাধ্যমে আলোর বেগ v2, শূন্য মাধ্যমে সি ধরবো, অন্য মাধ্যমে আলোর বেগকে ভি। এটা 1 মিউ 2 মানে কি, মানে 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর মাধ্যমে আলোর বেগ, তার মানে 1 নম্বর মাধ্যমে আলোর বেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর বেগ। 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর মাধ্যমে প্রতিসরাঙ্ক মানে 1 নম্বর মাধ্যমে কোণের সাইন বাই 2 নম্বর মাধ্যমে কোণের সাইন, মানে 1 নম্বর মাধ্যমে আলোর বেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর বেগ। এইটাকে আমি লিখতে পারি 2 মিউ 1 মানে v2 বাই v1, 2 নম্বর সাপেক্ষে তার 2 নম্বর মাধ্যমে আলোর বেগ বাই 1 নম্বর মাধ্যমে আলোর বেগ। ওকে, ইত্যাদি। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে দুটো মাধ্যমে আলোর বেগ, এই দুটো মাধ্যমে আলোর বেগ v1 v2 থেকে বেশি হতে পারে বা কম হতে পারে। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান 1 এর বেশি হতে পারে বা 1 এর কমও হতে পারে, কারণ কোন মাধ্যমে আলোর বেগ আমরা জানি না, কম বেশি হতে পারে। কিন্তু এইটার ক্ষেত্রে সি সবসময় বড়, লবটা বড় হলে হরের তুলনায়, তাহলে এটাও কি হবে 1 এর থেকে বড়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আলোর বেগের সঙ্গে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক আমরা পেলাম। এগুলো ক্লাস 10এও ছিল, তোমরা পড়েছো, ভুলে যেতে থাকলেও থাকতে পারে, কিন্তু এবার মিলে নিবে। ওকে, ইন জেনারেল বলি, ধর এ মাধ্যম বি মাধ্যম, দুটো আলাদা আলাদা মাধ্যম, আলো এ মাধ্যম থেকে এলো বি মাধ্যমে গেল, যাই এটা করে চা, এটা চা, আমি আর তীর চিহ্ন দিচ্ছি না, কারণ আলো এই দিকে এলে এই দিকে আসবে, আবার এই দিকে গেলে এই দিকে যাবে, একই জিনিস, তীর চিহ্ন দিচ্ছি। দুটো মাধ্যম আছে,
এই মাধ্যমে আলোর বেগকে ধরে নিচ্ছি VA, আর বি মাধ্যমে আলোর বেগকে ধরে নিচ্ছি VB। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী বলতে পারি এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমে আপেক্ষিক প্রতিসাঙ্ক মানে এ মাধ্যমে কোণের সাইন বাই বি মাধ্যমে কোণের সাইন, মানে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। এটাই মেন ফর্মুলা। আবার যদি উল্টোটা করি বি মিউ এ যদি করি, এটা মানে হচ্ছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসাঙ্ক বি মাধ্যম সাপেক্ষে, তার মানে বি মাধ্যমে কোণের সাইন, বি মাধ্যমে কোণ কত 8 তার সাইন, বা এ মাধ্যমে কোণের সাইন, এ মাধ্যমে কোণ কত বি সাপেক্ষে, তাহলে বি মাধ্যমে আলোর বেগ বা এ মাধ্যমে আলোর বেগ। দেখো একটু গুণ করে দেখো, এ মিউ বি গুণিত বি মিউ গুণ করে দেখো, মানগুলো বসালে কেটে যাবে, সব যাই বসে না কেন কেটে যাবে। অতএব এ মিউ বি সমান 1 বাই বি মিউ এ, ঘুরি ফিরে বলতে হবে। আবার এখান থেকে দেখো যে আলো লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু যেতে গেলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে বা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে কেন, এই ফর্মুলা থেকে আমরা ব্যাখ্যা করতে হবে। ধরো এই মাধ্যমটা আমি ধরে নিই, এটা ধরো আমি লঘু মাধ্যম ধরে নিচ্ছি, এটা কি মাধ্যম লঘু, আর এটা ঘন মাধ্যম ধরে নিচ্ছি। তাহলে লঘু মাধ্যম হলে লঘু মাধ্যম আলোর বেগ বেশি হবে, তাহলে এখানে VA যদি বেশি হয় VB তুলনায়, যেহেতু VA গ্রেটার দেন VB, এটা বড় হলে তাহলে এখানেও sin i টা কি হবে বড় হবে, sin i গ্রেটার দেন sin r, তার মানে i গ্রেটার দেন r, তাহলে i টা বড় r টা ছোট, তাই r ছোট হতে গেলে আলোর রশ্মিকে কি হতে হবে, প্রতিসৃত রশ্মিটাকে এটা অবিলম্বের দিকে বাঁকতে হবে। দেখছো অবিলম্বের দিকে বেঁকে আছে, এই দিকে সোজা না গিয়ে এই দিকে বেঁকে আছে। লঘু থেকে ঘন হলে অবিলম্বের দিকে কেন বাঁকে, এই ফর্মুলা থেকে। উল্টোটাও আমরা বলতে পারি, একই জিনিস এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর একটা সম্পর্ক আছে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এই মাধ্যমে আলোর বেগ সমান কত v সমান n ল্যামডা, তাহলে এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যদি আলোর ল্যামডা এ হয়, কম্পাঙ্ক n হলে তাহলে n ল্যামডা এ, দ্বিতীয় মাধ্যমে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, শুধু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন ঘটে। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্ক ধ্রুবক। আর আমরা ক্লাস 9 থেকে পড়েছি, 10এও পড়েছি v সমান n ল্যামডা প্রমাণ, যে কোনো তরঙ্গের বেগ সমান কম্পাঙ্ক, এটা তরঙ্গ দৈর্ঘ্য, এনটাকে বলে কম্পাঙ্ক, হার্জ একক হার্জ, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমরা ক্লাস 9 থেকে পড়েছি। তাহলে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ঢুকলে কম্পাঙ্ক একই থাকবে, শুধু তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। যদি এই মাধ্যমে আলো বেগ বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, আর এই বেগ কম হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তার মানে দুটো বেগের অনুপাত কেটে গেল, তার মানে ল্যামডা এ বাই ল্যামডা বি। তাহলে প্রতিসাঙ্ককে অনেক রকম ভাবে লেখা যায়, দুটো মাধ্যমে কোণের সাইনের অনুপাত রূপে লিখতে পারি, দুটো মাধ্যমে বেগের অনুপাত রূপে লিখতে পারি, বা দুটো মাধ্যমে আরো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত রূপেও লিখতে পারি। এইগুলোতে অনেক অঙ্ক টঙ্ক আছে, এক কাছে ফর্মুলাটা মনে রাখবে, এটা সব ফর্মুলাগুলো এক কাছে লিখে দিলাম, এটা ইম্পর্টেন্ট। আবার বিজ্ঞানী কোচি প্রতিসঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক বের করেছিলেন, a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার, এটা কোচিস ফর্মুলা বলা হয়। অর্থাৎ প্রতিসঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে প্রতিসঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য যদি ব্যস্তানুপাতিক হয়, লেখচিত্রের গ্রাফটা কেমন হবে, গ্রাফ এইদিকে যদি প্রতিসরাঙ্ক যদি করি, যদি তরঙ্গ দৈর্ঘ্য করি, গ্রাফটাকে ব্যস্তানুপাতিক হলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমবে, এরকম। ধরেন সাদা আলো 7টা বর্ণ, লাল বর্ণ বেগুনি বর্ণ, লাল বর্ণের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, প্রতিসরাঙ্ক কম, যে কোনো মাধ্যমে। যদি বেগুনি বর্ণে আলো ফেলো, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, প্রতিসরাঙ্ক বেশি। দেখছো তরঙ্গ দৈর্ঘ্য কম বাড়া করলে প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যায়। একটা মাধ্যমে আলো, আরেকটা মাধ্যমে একজন লাল বর্ণে আলো পাঠালো, একজন বেগুনি বর্ণে আলো পাঠালো, তো লাল বর্ণে আলো যে পাঠালো তাহলে কি হবে, লাল বর্ণে আলো পাঠালে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক কি হবে, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে প্রতিসরাঙ্ক কম।
লাল বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসংখ্যা কম আর বেগুনি বর্ণের ক্ষেত্রে বেশি। তাহলে বিভিন্ন বর্ণের ক্ষেত্রে প্রতিসংখ্যার মান বিভিন্ন। সেই জন্য প্রতিসরণের সূত্রে বা স্নেলের সূত্রে ওই দুটো নির্দিষ্ট মাধ্যমে এবং একটি নির্দিষ্ট বর্ণের কথা উল্লেখ করা আছে, কারণ বর্ণ চেঞ্জ হলে প্রতিসংখ্যা চেঞ্জ হয়ে যাবে, আবার মাধ্যম দুটো চেঞ্জ হলেও প্রতিসংখ্যা চেঞ্জ হয়ে যাবে। যেমন অঙ্ক করতে করতে বুঝবে, ধর বায়ুর সাপেক্ষে যদি জলে প্রবেশ করে, কাঁচে প্রবেশ করে, তার প্রতিসংখ্যা 1.5। বায়ুর সাপেক্ষে যদি আলো যদি জলে প্রবেশ করে, তাহলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসংখ্যা হচ্ছে 1.33। এইরকম দেখছো, মাধ্যম দুটো চেঞ্জ হলেও, দুটো মাধ্যম বা একটা চেঞ্জ হলেই প্রতিসংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো সব পরম প্রতিসংখ্যা বায়ুর সাপেক্ষে, তাই এর মান 1 থেকে দেখো বেশি। আর তাপমাত্রার সঙ্গে প্রতিসংখ্যার সম্পর্কও আছে। মাধ্যমের তাপমাত্রা বাড়লে প্রতিসংখ্যার মান কমে যায়। এবার এগুলো দিয়ে অনেক অঙ্ক আছে, দেখবে চ্যুতি কোণও বলে দিয়েছি কি ইত্যাদি, এটাও দেখবে। ধরো এরকম একটা সমান্তরাল কাজ হলো কাজ, নতুন শুরু করছে। এই ধর একটা এ বি সি ডি একটা সমান্তরাল কাঁচ ফলক। সমান্তরাল কাঁচ ফলক দেখতে কিরকম, আয়তঘন। যেমন বইটা একটা সমান্তরাল কাঁচ, বইটা যেমন দেখতে ঠিক সেই রকম টাইপেরই একটা কাঁচ ফলক নিয়েছি, যার দুটো বিপরীত তল পরস্পর সমান্তরালভাবে থাকবে। এইরকম একটা সমান্তরাল কাঁচ ফলক, তার এবি তলে একটা পিকিউ আলোরশ্মি আপতিত হয়েছে, আর কিউ আর হচ্ছে তার প্রিজমের ভিতরে প্রতিষ্ঠিত রশ্মি, আর আর এস পথে বেরিয়ে যাচ্ছে, আর এস হচ্ছে নির্গম রশ্মি। এবারে আমাদেরকে দেখাতে হবে যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে কোনো আলো যদি আপতিত হয় এবং প্রতিসরণের পর যখন নির্গত হচ্ছে, এই নির্গত রশ্মি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সহজে দেখতে পাচ্ছেন, মোটামুটি হাতে করে এঁকেছে ছবিটা, সমান্তরালভাবেই আছে, মানে এই রশ্মিটা সমান্তরাল আমাকে প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, এই যে যদি প্রতিসরণ না হতো তাহলে আলোর রশ্মিটা কি হতো, সোজা এই পথে যেত, সোজা এই পথে ধরো যেত, সোজা যেত। এখন যাচ্ছে কিন্তু এই পথে যাচ্ছে, তাহলে পাশের দিকে তারা একটু সরে যাচ্ছে। এখানে যদি আমরা লম্ব টেনে দিই, এই লম্ব দূরত্বটা হচ্ছে কি তার পার্শ্ব সরণ, আর এক্স নাম দিলাম। যেহেতু এই দিক দিয়ে প্রতিসরণ না হলে এখন যাচ্ছে এই দিকে, তাহলে একটু এর সঙ্গে কি হচ্ছে, একটু প্যারালালি বা সমান্তরালভাবে একটু সরে গেছে। কতটা অ্যাঙ্গেলে সরে গেছে সেই আর এক্স দূরত্ব, এইটা আমাদের বের করতে হবে। আর বের করতে হবে কি, পিকু আপতিত রশ্মি আর নির্গম রশ্মি আর এস, এই দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করবো, স্নেলের সূত্রের সাহায্যই নেব। তাহলে এটা ধর হচ্ছে অভিলম্ব, এটা ধরো এন, এটা নাম দিচ্ছি টি, এটা অভিলম্ব, এটা চাপাতন কোণ হচ্ছে এটা I1, এটা হচ্ছে প্রতিসরণ কোণ R1। যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল একটা ভেদক, তাই এটার সঙ্গে এই কোণটা সমান হবে,
একান্তর কোণ, তাহলে এটা হবে R1, আর যে কোণটা বেরিয়ে যাচ্ছে সেটাকে ধরে নিচ্ছি এটা R2 নির্গম কোণ। আর কাঁচফলকটার বেধ মানে এইখান থেকে এটা দূরত্বটাকে ধরে নিচ্ছি T, বেধ হচ্ছে মানে থিকনেসটা আছে T। তাহলে ফার্স্ট আগে আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করার জন্য কি করব, দেখো এবি তলে যদি আমি ক্যালকুলেশন করি, এবি তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে কি করবে, এবি তলে আপাতন কোণের সাইন, আর মানে এটা উপরে কি আছে, উপরে এয়ার মানে বায়ু আছে, এটা কাঁচ ফলক কাঁচ গ্লাস, আবার নিচেরটা হচ্ছে বায়ু, তাহলে প্রথমটা শেষটা একই মাধ্যম হবে আর কাঁচ দিয়ে তৈরি। তাহলে এই ভিতরে যদি প্রতিসরণের কথা যদি চিন্তা করি, তাহলে বায়ু থেকে আলো কাঁচে ঢুকছে, তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান আমরা জানি, পড়িয়েছি স্নেলের সূত্রে, বায়ুর সাপেক্ষে প্রথমে বায়ু আছে, তাহলে বায়ুর সাপেক্ষে তাহলে বায়ুর মাধ্যমে কোণের সাইন, বায়ুর মাধ্যমে কোণ কত I1 বাই কাঁচ মাধ্যমে কোণের সাইন। আবার সিডি তলে যদি হিসাব করি, তাহলে কাঁচ থেকে আলো কোথায় যাচ্ছে, বায়ুতে যাচ্ছে, তাহলে কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক সমান কাঁচ সাপেক্ষে, তাহলে কাঁচ মাধ্যমে কোণের সাইন কত R1 বাই বায়ুর মাধ্যমে কোণের সাইন। এবার যেহেতু আমরা জানি a মিউ জি গুণিত জি মিউ এ দুটো গুণফল তো 1 আমরা জানি, প্রমাণ করেছি, অতএব এই দুটো গুণ করে দাও, sin I1 বাই sin R1 গুণিত sin R1 বাই sin R2 গুণফল 1, এইটা এটা কেটে গেল, অতএব sin I1 সমান sin R2, sin sin চলে গেলে I1 সমান R2, অতএব এই কোণটা সমান আপাতন কোণ আর নির্গম কোণ সমান, তাহলে আপাতন কোণ নির্গম কোণ সমান হলে উভয় কি হবে, উল্লম্বের সঙ্গে একই কোণ করে আছে, তাহলে উল্লম্বের সঙ্গে একই কোণ করে থাকবে কখন হবে, যদি PQ আর RS সমান্তরালভাবে থাকে। তাহলে অতএব প্রমাণ হয়ে গেল আপতিত রশ্মি আর নির্গম রশ্মি পরস্পরের সঙ্গে সমান্তরাল। একেবারে দেখো ইজি জিনিস, এই প্রমাণটা আমি করে দিলাম। এটা ক্লাস 10-তেও ছিল, একটু দেখে নেবে বইতে, ক্লাস 10-এর বই প্রমাণ করা ছিল। ওকে, এইভাবে ছবি এঁকে শুধু দেখা করতে হবে, আর কিছু দরকার নেই। এটা একটা টপিক হলো। এবারে আমি দেখাবো পার্শ্ব সরণ, অর্থাৎ RX দূরত্বটা মান নির্ণয় করবো, পার্শ্ব সরণ নির্ণয়। পার্শ্ব সরণ নির্ণয়, তো পার্শ্ব সরণ নির্ণয় করতে গেলে আমরা ব্যাকে দেখো RX এটা যদি I1 হয় এটা R1 হয়, তাহলে এই কোণটা কত বলতো, I1 মাইনাস R1, এটা পুরো I1 এটা পুরো I1, তাতে R1 বাদ, তাহলে এটা হচ্ছে চ্যুতি কোণ I1 মাইনাস R1। যেহেতু এখান থেকে এর উপর আমি লম্ব টেনেছি, এটা থাকবে 90 ডিগ্রি, তো আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। RX এর মান বের করব, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেটা পাই, ত্রিভুজ QRX হতে QRX এই ত্রিভুজ হতে পাই, যেহেতু RX বের করব তাহলে RX রাখলাম ডিভাইডেড বাই, তারপর দেখো আমরা কি একে একে যাব, কোথায় যাব বলো তো, জানা বাহুর দৈর্ঘ্যে যাব। জানা বাহুর দৈর্ঘ্য দেখো কিউটির মানটা জানি, সেটা হচ্ছে কাজ ফলকের বেধ, তাহলে এখান থেকে ভায়া হয়ে যাব, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে এই দুটো বাহু অনুপাত করব, তারপরে এই ত্রিভুজ থেকে এই দুটো বাহু অনুপাত করব, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট এটা থেকে এটাই চলে আসবে ভায়া হয়ে। সেই জন্য আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে RX বের করব, তাহলে RX ডিভাইডেড বাই QR, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান কত, sin থিটা, তাহলে sin থিটার জায়গায় হলো I1 মাইনাস R1। ওকে, তাহলে RX সমান হয়ে গেল QR
সাইন i1 মাইনাস r1। এই যে কিউ আর এর মানটা তো আমরা বের করতে পারছি না, এটা জানা নাই, কারণ কাঁচকলাকের ভিতরে আলোর এটা প্রতিসৃত রশ্মি। তাহলে এইটাকে আবার ট্রান্সফার করব কিউটি রাখা। তার মানে কিউটিআর এই সমকোণী ত্রিভুজটি যদি করি কিউটিআর হতে পায়, তাহলে দেখো এখান থেকে আমরা কিউআর কে ট্রান্সফার করব কিউটি আকারে। তাহলে এই কোণটা r1 হলে তার বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। ঠিক আছে, তাহলে অতিভুজ পাই ভূমি, ভূমি বাহু মানে cos থিটা, তাহলে অতিভুজ আর ভূমি মানে 1/cos থিটা, মানে কি হয় sec থিটা, sec r1, বা এটা একবার করে দাও 1/cos r1। তাহলে দেখো কিউআর এর মানটা পেয়ে গেলাম, কিউআর সমান কিউটি বাই cos r1। আবার কিউটি মানে কাঁচফলকের বেগ টি, টি বাই cos r1। এখান থেকে মানটা বের করেছি যে কিউআর, এখানে এবার বসিয়ে দিব। দেখো টি বাই cos r1, আর কিছুই না। এবারে এটাকে আমরা জানি sin অফ a মাইনাস b, এটাকে ভেঙে দেবো। sin i1 মাইনাস r1 মানে sin i1 cos r1 মাইনাস cos i1 sin r1, এটা আমরা জানি ত্রিকোণমিতির ফর্মুলা। এবার এটাতে গুণ করে দাও, টিটা বাইরে বের করে দাও, sin i1 এই cos r1 কেটে গেল, মাইনাস cos i1 ইনটু sin r1 বাই cos r1। এবার এই যে i1 এর মানটা তো আমরা জানি, কত কোণে আলোক রশ্মি এই তলে আপতিত হচ্ছে, i1 টা বের করতে পারবো। কিন্তু দেখো কাঁচফলকের ভিতরে কোণ এই যে r1 টা আছে, এই r1 কোণটা তো আমরা বের করতে পারবো না, নির্ণয় করা যাবে না। তাহলে r1 কোণটাকে আমাকে ইনডাইরেক্টলি নির্ণয় করতে হবে। তাহলে r1 কোণটাকে এমন ভাবে নির্ণয় করব জানা জিনিসের সাহায্যে। তাহলে জানা জিনিস কি, এটা আমরা মুছে দিচ্ছি এখানটায়। এই যে বায়ুর সাপেক্ষে কাঁচে মুছে দিচ্ছি, তখন লিখেছিলাম, আবার লিখছি a মিউ জি, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান বায়ুর মাধ্যমে কোণের সাইন বাই কাঁচের মাধ্যমে কোণের সাইন। এখান থেকে দেখো sin r1 পেয়ে গেলাম সমান sin i1 বাই a মিউ জি, সেটা মিউ লিখছি শুধু, হ্যাঁ, বা মিউ জি। sin r1 যেহেতু পেয়ে গেলাম, তাহলে cos r1 এর মানও পেয়ে যাব। cos r1 সমান জানি √1 মাইনাস sin স্কয়ার r1। এই এখানে এর মানটা বসিয়ে দিলেই চলে আসে, দিয়ে এখানে শুধু মানগুলো বসিয়ে দেবো, আর কিছু না। sin i1 মাইনাস cos i1, sin r1 মানে sin i1 বাই মিউ, আর cos r1 মানে এখানে √1 মাইনাস sin স্কয়ার r1, মানে এটা বসাতে হবে। এটা একটু মুছে দিচ্ছি না, লাগবে না, এটা আমার কাজে। তাহলে অতএব rx সমান এটা t, এখানেও sin i1, এখানেও sin i1 আছে, তাহলে sin i1 টা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে রইল পরে 1 মাইনাস উপরটা শুধু cos i1 করে রইল ডিভাইড বাই √1 মাইনাস cos r1, মানে কথা হলো √, আচ্ছা sin স্কয়ার r1 এখানে লিখে আছে, sin স্কয়ার r1, তাহলে 1 মাইনাস sin স্কয়ার r1 এটা হোল স্কয়ার করে দাও, i1 বাই মিউ স্কয়ার। ঠিক আছে, এবার এটা গুণ করে দাও ভিতরটা, তাহলে বইয়ের মতই চলে আসবে। sin i1 সমান 1 মাইনাস cos i1, এটা করে দাও মিউ স্কয়ার মাইনাস sin স্কয়ার i1 √, আনলাম, এটা বাই মিউ স্কয়ার ছিল, √, মিউ স্কয়ার মানে বাইরে বেরিয়ে গেল, মিউ এসে গেল, তাহলে মিউটা উপরে উঠে যাবে, t sin i1 into 1 মাইনাস মিউ cos i1 ডিভাইড বাই মিউ স্কয়ার মাইনাস sin স্কয়ার i1। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এখানে একটা মিউ ছিল, মিউটা এখানে লেখা হয়নি, তাই এর মিউটা কাটেনি, হ্যাঁ, এখানে একটা মিউ ছিল, এই মিউ কেটে যাবে, তার থাকবে না। এই যে একটা মিউ ছিল এখানে লেখা হয়নি,
লিখে দিচ্ছি ওয়ান মাইনাস এর মানটা এখানে বসিয়েছি, তাহলে এটা হচ্ছে গুণ করলে এখানে না বাই মিউ আর এখানে একটা মিউ ছিল, হ্যাঁ এই মিউ কেটে গেল, তাহলে শুধু হবে টি সাইন আই ওয়ান ইন্টু ওয়ান মাইনাস কস আই ওয়ান ডিভাইড বাই ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, অঙ্কের জন্য এই ফর্মুলাটা মনে রাখবে। প্লাস থিওরিও পরে প্রমাণও পরে, থিওরি বলে ক্যালকুলেশন করে বের করতে হবে, আর ডাইরেক্ট এই ফর্মুলাটা পুট করে দিয়ে আমরা অঙ্ক টঙ্ক করবো। সুতরাং এই ফর্মুলাটাও মনে রাখবো।